একটা ছোট্ট শহরের মানুষ, বড় কোনো স্বপ্ন দেখলেও ভয় পেতাম একসময়। ভেবেছিলাম স্বপ্ন শুধু দেখা যায়, ছোঁয়া যায় না। কিন্তু একদিন দার্জিলিংয়ে পাহাড়ের রাস্তায় দাঁড়িয়ে যখন চোখ পড়েছিল ওই রঙিন বৌদ্ধ ফ্ল্যাগগুলোয়, মন বলছিল একদিন আমি পাহাড়ে ফিরব, নিজের দুই চাকার ওপর ভর করে। আজ সেই দিনের ভোর, কালনা শহরের নিঃশব্দ রাস্তা, মেঘে ঢাকা আকাশ, আর সামনে দাঁড়িয়ে আছে শেরপা, আমার ছোট্ট সঙ্গী, আমার 125 বাইক। হয়তো অনেকের কাছে এটা শুধু একটা ট্রিপ, কিন্তু আমার কাছে এটা একটা যাত্রা, স্বপ্নের, সাহসের আর বিশ্বাসের। আমি আছি, আমার সাথে আছে রিয়া, আর আমার সামনে 485 কিলোমিটার লম্বা রাস্তা। আগেই খবর পেয়েছি দুধিয়া ব্রিজ ভেঙে গেছে, আবহাওয়া রিপোর্ট বলছে দার্জিলিং আবার বৃষ্টি হবে। তবুও আমি জানি ভগবান আজ আমাদের সাথেই আছেন। আর মনে একটাই কথা, আজ আমি আমার স্বপ্নকে ছুতে যাচ্ছি। তো চলো শুরু করি একটা রঙিন অ্যাডভেঞ্চারাস স্বপ্নের গল্প। তো চলো যাই, কিছু করে দেখাই। আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের এক স্বপ্নের জার্নিতে। ভোর রাত 3টের সময় আমাদের ঘুম ভাঙল। ব্যাগ রেডি ছিল আর শেরপাও তৈরি। আমি আর রিয়া মিলে লাগেজ বাঁধলাম। 2 বছর আগে 2023-এ আমি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের কাছ থেকে একটা বুদ্ধিস্ট প্লেয়ার ফ্ল্যাগ কিনেছিলাম। বাড়ি ফিরে সেটা আমার শেরপার উপর বেঁধে দিয়েছিলাম। তখন থেকে একটা স্বপ্ন আমার মনে কোনো জন্ম নিল, শেরপাকে নিয়ে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় ছুটব, ফ্ল্যাগটা হাওয়ায় উড়বে আর আমার মনে একটা অদ্ভুত শান্তিতে ভরে যাবে। সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ শুরু হলো 2 নভেম্বর 2025-এ। আর বাড়ি থেকে বেরোনোর আগে মা বাবার কাছ থেকে আশীর্বাদও নিলাম, আর তাদের পুরো প্ল্যানটাও বললাম যাতে তারা নিশ্চিন্ত থাকেন। হ্যাঁ ঠিক আছে, ফোন করবো, ঠিক আছে? চলো, সাবধানে থাকবা, ছোটবাড়ি কিছু অসুবিধা হলে ফোন করো। আমি হিরককে বলে রাখবো, ঠিক আছে? ফোন করো, অসুবিধা। ঠিক আছে, আসি মা, আস, হ্যাঁ চলো আসি, ফোন করবো, ঠিক আছে? চলো, 4টে 4:30 মতো বাজে, বেরিয়ে গেলাম। হ্যাঁ আসি বাবা, আসি। আর ঠিক 4:20 শেরপার ইঞ্জিন গর্জে উঠল। ভোরের অন্ধকারে আমরা রওনা দিলাম। আমাদের মনে শুধু একটাই কথা, এই জার্নি হবে আমাদের জীবনের সেরা অ্যাডভেঞ্চার। ফাইনালি আমাদের বাড়ি থেকে বেরোনো হলো 4:30টার সময়, আর আমরা আমাদের ড্রিম জার্নির দিকে রওনা দিলাম। এখন এটা হচ্ছে আসাম রোডে উঠলাম আমরা। তো আমাদের সেই চেনা পরিচিত রাস্তা, আমি গতবার যখন শুশুনিয়া গেছিলাম তখন আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। এটা হচ্ছে মেমারি রোড। আর এখন আমরা এই রাস্তা দিয়ে যাবো না, আমরা যাবো সোজা। অনেকেই যারা নর্থ বেঙ্গল গেছেন তারা হয়তো এই রুটটা তাদের অনেকেই চেনা মনে হবে, আর এই রুটটা দিয়ে অনেকে যাতায়াত করে। আচ্ছা, এবার আমি তোমাদের আমার প্ল্যানটা একটু বলি। আমার বাড়ি কালনা, আমার বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স ওই 485 কিলোমিটার মতো। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের টাইম লাগবে ওই 10 থেকে 11 ঘন্টা, সেটা যদি কোথাও না দাঁড়াই। তবে আমি কোনো রকম রিস্ক নেব না, অসুবিধা হলেই দাঁড়িয়ে যাব। যেহেতু আমরা এই প্রথম এত লম্বা রাস্তা কভার করছি, আমি টোটাল ডিস্টেন্সটাকে কয়েকটা পার্টে ডিভাইড করেছি, সে মতোই আমি সামনের দিকে এগোতে থাকবো। এই ট্রিপটা আমরা বাজেট ফ্রেন্ডলি করেছি, আর আমার 125 শেরপাকে নিয়ে 485 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার প্ল্যান। হোটেল, খাওয়া, পেট্রোল সব কিছু হিসেব করে রাখলাম। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে অল্প খরচে এরকম একটা অ্যাডভেঞ্চার করা যায়। আর হ্যাঁ, লং রাইডে কিছু টিপসও দেবো, তাই তোমরা চোখ রাখো পুরো ভিডিও শেষ পর্যন্ত। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগোনোর পর আমাদের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে ঢুকলাম। শেরপার ট্যাঙ্ক ফুল করে নিলাম, কারণ এই জার্নি কিন্তু লম্বা। তারপর এসটিকেকে রোড ধরে কিছুটা চললাম। ভোরের অন্ধকারের রাস্তাটা শান্ত, শুধু শেরপার গর্জন আর আমার মনের মধ্যে উত্তেজনা। ফ্ল্যাগটা হাওয়ায় উঠছে আর আমি ভাবছি এই মুহূর্তটা আমার জীবনের একটা ছবির মতো। আমরা গত পর্বে যখন শান্তিনিকেতন গেছিলাম, তো এই নাদানঘাট মোড়, এটা হচ্ছে নাদানঘাট মোড়, এখান থেকে আমরা চলে গেছিলাম মন্তেশ্বর, কুসুমগ্রাম। এই রাস্তাটা শান্তিনিকেতন যাওয়ার জন্য একদম আদর্শ। এত গ্রিনারি আর এত সুন্দর জায়গা, মানে নেচার বিউটিটা, যে গ্রাম বাংলার যে পরিবেশটা, সেটা বেশ এখান থেকে গেলে উপভোগ করা যায়। তো এদিকে যারা থাকো তারা কিন্তু এই রাস্তা দিয়ে একবার শান্তিনিকেতনে গিয়ে দেখতে পারো। আর ওদিকে রাস্তাগুলো কিরকম কিভাবে যেতে হবে সেটা দেখার জন্য আমি আই বাটনের শান্তিনিকেতনের যে ভিডিওর লিঙ্কটা, সেটা আমি দিয়ে রাখলাম, একবার দেখে নিতে পারো। খুব সুন্দর রাস্তাটা। তো আমরা মোটামুটি চলে এসেছি নবদ্বীপের কাছাকাছি, আর এখান থেকে মোটামুটি
খুব একটা বেশি দূরত্ব নেই। এই দেখো, আমরা কথা বলতে বলতে হেমাদপুর মোড়ে পৌঁছে গেছি। আর হেমাদপুর মোড় থেকে যে ডান দিকের রাস্তা ঢুকে যাচ্ছে, এটা কিন্তু আমাদের নিয়ে যাবে কৃষ্ণনগরের দিকে। আর এখান থেকে খানিকটা এগোনোর পর যখন আমরা গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে যাচ্ছি, তখন শেরপাকে নিয়ে যেতে যেতে ভোরের কুয়াশা আর নীল নদীর শান্ত জল দেখে পুরো মনটা ভরে গেল। সামনে আকাশটা কিন্তু মেঘলা হয়ে রয়েছে, একটা চিন্তা তো মাথার মধ্যে কাজ করছেই, কিন্তু আমরা সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি, তাই সেরকম একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে সামনে গিয়ে দেখি কিরকম কি সিচুয়েশন হয়। তবে এই মেঘলা ওয়েদার আমাদের রাইডকে কিন্তু একটা আলাদাই মজাদার করে দিল। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের জন্য একটা ক্যানভাস সাজিয়ে রেখেছে। আমরা চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে NH-12। এই আমরা হাইওয়েতে উঠলাম, আর এবার আমাদের জার্নিটা একটা নেক্সট একটা গতি পেল, নেক্সট লেভেলে। এবার এই রাস্তা ধরে আমাদের সোজা এগোতে হবে। ওরে বাবা, সামনে তো জল। বৃষ্টি আসার আগে আমরা ভিজে গেলাম, কি অবস্থা। ভাগ্যিস আমাদের পাশ দিয়ে কোনো বড় গাড়ি যায়নি, নাহলে আমাদের পুরো স্নান করে নিতে হতো। এখন শিলিগুড়ি সোজা নবদ্বীপ ধাম এদিকে দেখে গেছে, কিন্তু আমরা যাবো শিলিগুড়ি আমাদের স্বপ্নের রাইডে। ওহ, এখানে সাইনবোর্ডটা দেখে যেন এক্সাইটমেন্ট আরো বেড়ে গেল। তো এখান থেকে আমরা এখন সোজা যাবো শিলিগুড়ি। আমার জুতোটা মনে হচ্ছে ভিজে গেছে। সত্যি বলতে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি নিজের বাইক নিয়ে নর্থ বেঙ্গল যাচ্ছি। ওই বাটারফ্লাই স্টমাক করে না, আমার এখন ওই অবস্থা। কৃষ্ণনগর পেরোনোর পরই মনটা একটু চা চা করছিল, তো ভোরের আলোর মধ্যেই একটা চায়ের দোকানে দাঁড়ালাম। গরম চায়ের কাপ হাতে নিয়ে রিয়ার সাথে একটু গল্প করলাম। রাস্তার পাশে সবুজ গাছ আর মেঘলা আকাশ দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। কৃষ্ণনগরে ওঠার পর আমরা NH-12 ধরে খানিকটা এগোচ্ছিলাম, আর পাশে একটা সুন্দর একটা চায়ের দোকান পেলাম। আমরা এখানে দাঁড়িয়ে এখন চা বিস্কুট খাচ্ছি, আর এখান থেকে এবার চা বিস্কুট খেয়ে আমরা সোজা চলে যাবো আমাদের ডেস্টিনেশন যেটা। এখান থেকে সোজা এখন আমাদের ডালখোলার দিকে এগোতে হবে, তো ডালখোলার দিকে এগোবো। আর এই জায়গাটা NH-12 পাশেই একদম চায়ের দোকানটা। আপনাদের লোকেশনটা আমি ভালো করে দেখিয়ে দেবো। খুব সুন্দর সাজানো গোছানো, সম্ভবত অনেক বাইকাররা এখানে আসেন, আর রাস্তার পাশেই তো খুব সুন্দর একটা সাজানো গোছানো জায়গা। এটা হচ্ছে NH-12, আর আমরা এখানে দাঁড়িয়ে হালকা করে টি ব্রেক করলাম। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা সাজানো গোছানো চায়ের দোকান, রেস্টুরেন্ট আর কি, চায়ের দোকান হয়। সুন্দর সাজানো, এখানে বাইক আছে, দিয়া রয়েছে। আমাদের বাইকে একটু লুকটা আপনাদের দেখাই যে আমরা কীভাবে লাগেজ বেঁধেছি। এই যে পুরো লাগেজ প্যাক করা, নিচে একটা ব্যাগ আছে, এর মধ্যে জল এই সমস্ত কিছু আছে। আর এই যে ম্যাডাম। তো আমরা টি ব্রেক করলাম এখানে, আর এখন আমরা এখান থেকে সোজা বেরিয়ে আবার সামনের দিকে রওনা দেবো, কারণ অনেকটা জার্নি এখনও। আর সামনে ওয়েদার দেখুন, পুরো মেঘলা ওয়েদার। তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলছি, বাকি গল্প রাস্তার সাথে জার্নির সাথে হবে। আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি। তো আমরা টি ব্রেক নিলাম, এখন সময় হচ্ছে 6টা বেজে 6 মিনিট। আর আমরা আবার সোজা এখন সামনের দিকে এগোবো। আর এখন আর কোথাও দাঁড়ানোর নেই, সামনে যদি প্রয়োজন পড়ে আবার এক জায়গায় হয়তো দাঁড়াবো। বাদ বাকি এখন আমাদের সামনে জার্নি থেকে এগোতে হবে। এখনো ডালখোলা এখান থেকে
গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে এখনো সোজা আমাদের যেতে হবে 198 কিলোমিটার রাস্তা। এই ছোট্ট মুহূর্তগুলোই জার্নিকে এত স্পেশাল করে। চা খেয়ে আমরা আবার শেরপাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য ডালখোলা। তো আমরা এখন NH-12 ধরে সোজা যাবো ডালখোলার দিকে। তো আমাদের ব্রেক নেওয়ার পরে আমরা এখন সোজা খানিকটা এগিয়ে এসেছিলাম। আর আমাদের আজকের জার্নির প্রথম টোল প্লাজা তো এরকম আরো কয়েকটা আমাদের টোল প্লাজা পড়বে সামনে। আর আমাদের বাইক যারা নিয়ে যাই আমরা তারা তো জানি আমাদের টোল ট্যাক্স লাগে না। তবে দার্জিলিং ঢোকার মুখে হয়তো এক জায়গা লাগতে পারে, আমি দেখছি এখন কি ওখানে। শুনেছিলাম মাঝখানে নেওয়া বন্ধ করেছে, আমরা শুনেছিলাম নিয়েছে। তো যাই হোক, ওটা তো ম্যাটার করে না। কিন্তু আমাদের এই রোডের উপর কোনো টোল ট্যাক্স লাগে না। যদি লাগতো বুঝতেই পারছো তো যে কত টাকা খরচা হতো আমাদের এই জার্নিতে। যাই হোক, আমরা এখন যে রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল লেন আছে। আর এই পাশে রাস্তা হয়তো খারাপ, ওই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কাজকর্ম হয়তো চলছে। আর আমরা এখন সোজা এখন এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এখানে স্পিড লিমিট দেখাচ্ছে 40, বাকি কেউই 40 মেনটেন করছে না। আর আমরাও মোটামুটি স্পিডে একটা যাওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে আবার ভাগ হয়ে গিয়ে এখানে ডবল লেন হয়ে গেছে। মানে ওইটুকু রাস্তাটা আর কি খারাপ হওয়ার কারণে সিঙ্গেল লেন হয়ে গেছে। তো এখনো আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 420 কিলোমিটার। আর আমাদের সময় লাগবে 8 ঘন্টা 35 মিনিট। তো আমরা মোটামুটি একটা টাইমের মধ্যেই কিন্তু হয়তো কভার করতে পারবো আশা করছি। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে বা লোকের আশীর্বাদে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর তো চলো, এরকম যেতে যেতে আরো অনেক জায়গা হবে, অনেক জায়গা তোমাদের দেখাবো। কিরকম কি সিচুয়েশন হয় প্রত্যেকটা সময় তোমাদেরকে আপডেট করবো। আর তোমরা যদি আসো তাহলে সেক্ষেত্রে কি কি প্রিপারেশন তোমাদের দরকার। আর বিশেষ করে যারা প্রথম আসছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে। যে তোমাদের এরকম একটা লং রাইডে গেলে, সেটা দার্জিলিং হতে পারে বা অন্য কোথাও হতে পারে। দার্জিলিং যদি যাও তোমরা, তাহলে তোমাদের কি কি প্রিপারেশনের দরকার আছে, কি কি জিনিস তোমাদের সাথে নিয়ে যাওয়া উচিত, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার যেহেতু এই প্রথম আমার নর্থ বেঙ্গল ভিজিট করা, হ্যাঁ আমি জানি যে নর্থ বেঙ্গল যাওয়ার ভিডিও তোমরা কিন্তু হাজার একটা পেয়ে যাবে, কিন্তু সেটা ম্যাটার করে না। আমি যাচ্ছি আমার স্বপ্ন পূরণ করতে, মানে আমার জার্নিটা আমার কাছে স্পেশাল, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর এই জার্নির সাথে একটা গল্প আছে, এই জার্নির সাথে একটা আমার ভালোবাসা আছে। আর তার চাইতে বড় কথা হচ্ছে সবার ভালোবাসার জায়গা আমাদের নর্থ বেঙ্গল। সেখানে আমি আমার বাইক শেরপাকে নিয়ে যেতে পারছি, আমি আছি, রিয়া আছে। যত সামনে থেকে যাচ্ছি সেরকম গ্রাম্য যে পরিবেশ সেটাকে উপলব্ধি করতে পারছি। আর এখানে ধান চাষ হয়ে আছে, কিছু ধান পেকে আছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। আর এরকম হাইওয়ে মাঝখান দিয়ে গ্রিনারি রয়েছে, এগুলো খুব সুন্দর লাগে। কোথাও যাওয়ার যে এক্সাইটমেন্ট লেভেলটা সেটা আরো বাড়িয়ে দেয়, তাই না? তো এরকম খেজুরের রস কিন্তু সামনেই আসছে। আর আমরা কিন্তু এই টাইমটায় ঠিক আমরা কিন্তু গেছিলাম আমাদের পুরুলিয়া, আমার প্রথম লং বাইক রাইডে। তো সেই জার্নির যে ভিডিওটা সেটা কিন্তু আমি আই বাটনে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আমাকে দেখে নিতে পারো। খুব সুন্দর এই টাইমে পুরুলিয়া তোমরা ভিজিট করতে পারো। খেজুরের রসের গন্ধে তোমরা মানে পাগল হয়ে যাবে। জাস্ট ওখানটায় এই টাইমটা গিয়ে দেখো, খুব সুন্দর লাগে। তো চলো যেতে যেতে আবার কথা হয়েছে। বাড়ি থেকে মোটামুটি আমরা এখানে এসছি, আমাদের 120 কিলোমিটার মতো রাইড করলাম। তো মাঝখানে এক জায়গায় আমরা টি ব্রেক নিয়েছিলাম। তো এখানটায় একটু দাঁড়ালাম, আমি দাঁড়িয়ে এটা হচ্ছে আমাদের যে হাইওয়ে আছে তার উপরেই আমরা দাঁড়িয়েছি পাশে। আর এখানের জাস্ট ওয়েদারটা খুব সুন্দর লাগছে। জাস্ট গাড়িটাও একটু রেস্ট পাবে 5 মিনিট। আর আমরা দাঁড়িয়ে নিলাম এখানে, কিছু জল হালকা করে কিছু খেয়ে নেবো, খেয়ে আমরা আবার সামনের দিকে রওনা দেবো। তো আমরা যাচ্ছি আমার যে ড্রিম যে রাইড সেটা কমপ্লিট করার জন্য। আপনাদের তো আগেই বললাম। আর এটা সত্যি অনেকেরই ড্রিম এরকম যে নর্থ বেঙ্গল বাইক নিয়ে যাওয়া। তো এই জিনিসটা একটা ফিলিংসটাই আলাদা, মানে এটা একটা স্বপ্ন দেখা আর তার সাথে যে বাস্তবের যে মানে মিলটা আছে
তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনারাও যদি কোনো সময় এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই জীবনে অন্তত একবার এই জিনিসটা করবেন, এর অনুভূতিটাই আলাদা। সময় বার করাই যায়, টাকা গোছানোও যায়, আহামরি এরকম সেরকম খরচা হয় না, আমরা কিন্তু এরকম টাকা অনেক উড়িয়ে ফেলি। তো সেটা মাথায় রেখে যদি এরকম কারো স্বপ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা করবেন। আর আমি যাচ্ছি, আমার সাথে শেরপা আছে, এই যে রিয়া আছে হেলমেট পরে। ঘুম পাচ্ছে নাকি? তো আমরা খুব সকালে বেরিয়েছিলাম স্বাভাবিকভাবে, কালকে আমরা ডিউটি করে এসে আমরা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, তারপরে একটু ক্লান্তিভাব তো ছিলই, কিন্তু যত আমরা সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু আরও এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে। আর আমরা সামনের দিকে এগোতে এগোতে আমাদের কিন্তু ঘুমও উড়ে যাচ্ছে। তো কোনো অসুবিধা নেই, ওয়েদার খুব দারুণ রয়েছে, না রোদ আছে না ঠান্ডা আছে বেশি, হালকা গরম হালকা ঠান্ডা মিলেমিশে একটা সুন্দর ওয়েদার হয়ে আছে। আমরা তার মধ্যে থেকে যাচ্ছি। আপনাদের একটু আশেপাশের লোকেশনটা দেখাই, আপনারা একটু দেখুন। এখানে অনেক এরকম বাইক নিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা কিন্তু ফারাক্কার মানে বোর্ড আর কি দেখতে পেয়ে গেছি। এখান থেকে সোজা চলে যাচ্ছে ফারাক্কা মোড় গ্রাম, এদিকে হচ্ছে এই রাস্তা ধরে সোজা। তো এখান থেকে এখনো আমাদের 357 কিলোমিটার বাকি আছে, যেখানে সময় লাগছে 7 ঘন্টা 26 মিনিট মতো লাগছে গুগল ম্যাপ অনুযায়ী। তো দেখছি কতদূর কি টাইমের মধ্যে পৌঁছতে পারি। এখন তো সময় হয়েছে 7:58। আর আশা করছি বিকেল 5টা 5:30টার মধ্যে শিলিগুড়ি ঢোকার। এবার দেখি কি হয়। আর আমাদের ডেস্টিনেশনের সেকেন্ড টোল প্লাজা সামনেই চলে এসছে। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে 12। আর আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাব। এখানে লেখা আছে 2 হুইলার লেন। লং বাইক রাইডে যেরকম আমরা অ্যাডভেঞ্চার খুঁজে পাই, সেরকমই লং বাইক রাইডে গেলে কিন্তু আমাদের অনেক কিছু জিনিস খেয়াল রাখা দরকার। তো লং বাইক রাইড নিয়ে তোমাদের কিছু টিপস দিচ্ছি। প্রথমে বাইক তোমরা সার্ভিসিং করে নাও। যদি বাইক সার্ভিসিং না থাকে তাহলে কিন্তু লং বাইক রাইডে তোমাদের অনেক রকম প্রবলেম হতে পারে। তারপর টায়ার, ব্রেক আর তেল অবশ্যই। আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি জিনিস আমি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। গাড়ির ইঞ্জিন অয়েল যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের লং বাইক রাইডে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আর আমি কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি আমার 125 গাড়ির ক্ষেত্রে, সেটা কিন্তু আমি অলরেডি ইউটিউব ভিডিও পোস্ট করেছি, আর তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা একবার দেখে নিতে পারো। কাকু স্ট্যান্ড পড়ে আছে, কাকু স্ট্যান্ড পড়ে আছে, স্ট্যান্ড। আমি শেরপার সব কিছু আগেই ঠিক করে নিয়েছিলাম। আর দ্বিতীয়ত হেলমেট আর রাইডিং গিয়ার্স একদম মাস্ট। আমি আর রিয়া কিন্তু ফুল ফেস হেলমেট পরি, আর এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করেন যারা ফুল ফেস হেলমেট পরেন না। এটা কিন্তু একদমই ভুল একটা স্টেপ, যেটা কিন্তু কারোই করা উচিত না। যেহেতু আমাদের বেশিরভাগ রাস্তাটাই হাইওয়ে দিয়ে যাতায়াত করতে হবে, আমাদের কিন্তু এই জিনিসগুলো একদম ভুললেই চলবে না। আর তৃতীয়ত বাজেট প্ল্যান করো। আমরা কিন্তু টোটাল প্ল্যানিংয়ের পেট্রোল খরচ আর খাবারের খরচ টোটালটা হিসেব করে রেখেছিলাম, যাতে পকেটের ওপর চাপ না পড়ে।
এখানে পরিবেশটা এবার দেখুন কত সুন্দর লাগছে, এরকম পুরো জলে পুরো ভরা জায়গাটা, আর এরকম পাশে রাস্তা রয়েছে, তার পাশ দিয়ে যাচ্ছি। হেভি। প্রথমে যখন সকালে আমরা গৌরাঙ্গ সেতু পার করলাম, তখন মেঘ দেখে কিন্তু আমাদের রীতিমতো ভয় লেগে গেছিল যে আমরা সামনে কি এত পরিমাণে বৃষ্টি পাবো। কিন্তু যত সামনে এগোচ্ছি না, তত কিন্তু ওয়েদারটা ভালো হচ্ছে। আর মানে যে রোদের যে টেম্পার সেটাও পাচ্ছি না, আবার একদম বৃষ্টিও পেলাম না, একদম ঠান্ডাও না। বেশ সুন্দর কম্বিনেশন একটা ওয়েদারটা রয়েছে। তো খুব সুন্দর লাগছে। আর এরকম সুন্দর রাস্তা দিয়ে যদি যাওয়া হয়, এত 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 দূরের ডিস্টেন্সটা কি কিছু মনে হয়? আপনারাই বলুন। দেখুন রাস্তাটা একবার দেখুন আপনারা। এনটিপিসি ফারাক্কার বোর্ড দেখা গেল, আর সামনেই রয়েছে ফারাক্কা। আমরা প্রায় পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজের কাছাকাছি। NH-12 ধরে এগোতে এগোতে আমরা ফারাক্কা ব্যারেজ পৌঁছলাম। ব্যারেজের ওপর দিয়ে যখন শেরপাকে নিয়ে চলছি, তখন গঙ্গার বিশালতা দেখে মন মুগ্ধ হয়ে গেল। ওপরে মেঘলা আকাশ আর নিচে শান্ত জল। একটা লং বাইক রাইডের জন্য আর কি চাই। সেই ছোটোবেলায় ভূগোলের বইয়ে পড়া ফারাক্কা ব্যারেজ, আর তার উপর দিয়ে কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি আমার নিজের বাইককে নিয়ে নর্থ বেঙ্গলের দিকে যাব। আর সেই স্বপ্নই যেন এখন সত্যি হওয়ার পথে। শেরপার ফ্ল্যাগটা হাওয়ায় উঠছে, আর আমি ভাবছি এই যাত্রা শুধু রাস্তা নয়, এটা আমার আত্মার একটা নতুন খোঁজ। যেহেতু কদিন আগে থেকেই একটা ওয়েদার খারাপের আপডেট পাচ্ছিলাম, তাই মনের মধ্যে একটা সংশয় তো ছিল যে এত দূরে যাচ্ছি যে কি হবে। বাট যত সামনের দিকে এগোচ্ছি তত কনফিডেন্স বাড়ছে। আর কোথাও গিয়ে ওয়েদারও কিন্তু আমাদের সাথে তাল মিলিয়ে চলছে। এরকম ওয়েদার পাবো সেটা ছিল কল্পনার বাইরে। সত্যি আর কি চাই। জীবনের একটা স্বপ্নপূর্ণ রাস্তায় হেঁটে চলছি, আর তার সাথে যখন ভগবান আমাদের সাথে রয়েছেন, এই যেন কল্পনার জগতে রয়েছি। গতবার যখন নর্থ বেঙ্গল গেছিলাম, তখন ট্রেনে করে এই ফারাক্কা ব্যারেজের বিশালতা বুঝতে পারিনি। আর এই জিনিসটা যখন বাইকে করে করছি, তখন এটা দেখে আমি কিন্তু অবাক। আমাকে কিন্তু ফারাক্কা ব্যারেজ পেরোনোর জন্য প্রায় 25 মিনিট টাইম লাগবে। আর আমি কিন্তু কোনো তাড়াহুড়ো করিনি, আর এই সমস্ত জায়গায় এসে কোনো সময় তাড়াহুড়ো করতেও নেই। এই জায়গাগুলো উপলব্ধি করার জন্যই তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর এরকম জিনিসগুলো দেখার জন্যই কিন্তু আমরা বারবার এই সমস্ত জায়গায় ছুটে আসি। আর সেখানে আমি আমার বাইক নিয়ে আসতে পেরেছি, সেটা ছিল আমার কাছে গর্বের বিষয়। এই ফারাক্কা ব্যারেজ নিয়ে একটা ছোট গল্প আছে, তোমাদের বলি। যখন গতবার আমি নর্থ বেঙ্গল গেছিলাম, তখন যেহেতু রাতের বেলা ট্রেন ছিল, আর রিয়া আমাকে বলেছিল যে ফারাক্কা ব্যারেজ আসলে কিন্তু অবশ্যই যেন তাকে ডেকে দিই। আর আমি তখন তাকে ডাকতে ভুলে গেছিলাম, আর তার কারণে সে কিন্তু আমার উপর রাগ দেখিয়েছিল। আর তখন কিন্তু আমি রিয়াকে বলেছিলাম যে এই ফারাক্কা ব্যারেজকে আমি কিন্তু একদম কাছ থেকে দেখাবো। আর সেই জিনিসটা আমি এখন করতে পারছি, এটা আমার কাছে গর্বের বিষয়। আর আমি কিন্তু রিয়াকে জিজ্ঞাসাও করলাম যে তোমার কীরকম লাগছে। তুমি একদিন আমার উপর রাগ দেখিয়েছিলে যে ফারাক্কা ব্যারেজে তোমাকে আমি ডেকে দিইনি, আর তোমাকে সেই ফারাক্কা ব্যারেজের ওপর থেকেই আমাদের নিজেদের গাড়িতে করে নিয়ে যাচ্ছি। ও কিন্তু বললো খুব ভালো লাগছে ওর, আর আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। তো আমাদের জার্নির আমরা 4 নম্বর টোল প্লাজা পার করছি। আর এই টোল প্লাজাটা আপনার ফারাক্কা ব্যারেজ পার করেই পড়লো। আর এখানে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো এখন আমাদের সামনে আসার পরে এখন কালিয়াচকের বোর্ড দেখতে পেলাম। আর এই রাস্তা ধরে আমাদের এখন সোজা যেতে হবে। এখান থেকে এখনো 259 কিলোমিটার এখনো বাকি আছে, যেখানে আমাদের টাইম লাগবে এখনো 5 ঘন্টা 22 মিনিট মতো। তো এখনো আমাদের অনেকটাই ডিস্টেন্স রয়েছে। আর এখন সময় হয়ে গেছে 10:16। আর এখন ওয়েদারের আপডেট বলতে ওয়েদার এখন আগে থেকে অনেকটা বেটার।
তো মালদা টাউন যাওয়ার পথে নারায়ণপুর বলে একটা জায়গা পড়ে, তো আমরা সেখানে দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে খাবো করছি, সেরকম কোনো দোকান পাইনি বলে শেষমেশ আমরা খেজুর নিয়ে এসেছিলাম। তো সেই খেজুর খাচ্ছি, আর মেঘলা ওয়েদার, এরকম একটা ডিস্টেন্সে যাচ্ছি, অনেকটা লং জার্নি, তার মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে কোথাও বিশ্রাম নেওয়াটাও ঠিক না। ওই জন্য অল্প অল্প করে দাঁড়াচ্ছি, যেখানে প্রয়োজন পড়ছে মনে হচ্ছে একটু দাঁড়াচ্ছি, 5 মিনিট গাড়িটাও রেস্ট পাচ্ছে আর আমরাও রিফ্রেশ হয়ে আবার সামনে এগোচ্ছি। আর এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাবো। আমাদের এখনও ডিস্টেন্স দেখাচ্ছে 226 কিলোমিটার, আর এখানে গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে 4 ঘন্টা 38 মিনিট মতো। তো এইভাবে যদি আমরা যেতে থাকি তাহলে মোটামুটি আমরা যেটা টার্গেট টাইম রেখেছিলাম 5টা, সেখান থেকে অনেকটা আগেই আমরা পৌঁছে যাব। তো দেখা যাক কী হয়। আর মাঝখানে তো একটা আমাদের ব্রেক নিতে হবে, যেটা হচ্ছে আমাদের লাঞ্চের জন্য 1-1.5 ঘন্টার একটা ব্রেক নেব, সেখানে একটু ভালো করে রিফ্রেশ হয়ে আবার সামনের দিকে আমরা এগোবো। তো এখন এই যে ন্যাশনাল হাইওয়ে, তার পাশে এরকম একটা জায়গা, এখানে দাঁড়িয়ে আমরা খাচ্ছি খেজুর। আর যখনই আমরা কোথাও লংয়ে যাই আমরা সাথে খেজুর, কিশমিশ এগুলো নিয়ে যাই। এগুলো খেলে কি হয়, আপনার শর্ট টাইমের মধ্যে শরীর রিফ্রেশ হয়, পেটও ভরে, সব কিছু। আর এগুলো কিন্তু আপনারা যদি কোথাও যান তাহলে অবশ্যই এই টাইপের খাবার সাথে রাখবেন, কারণ একটা জায়গা থেকে যখন অন্য জায়গায় আমরা আসছি তখন খাবারের সব সময় আপনারা সব জায়গায় সমান খাবার আপনারা পাবেন না, তাই না? আর এই টাইমে আমি যদি এখন উল্টোপাল্টা কিছু খাই তাহলে আমার জার্নিতেও অসুবিধা হবে। আর যেহেতু এতটা বেলা এখন গড়িয়েই গেছে 11টা 15, তো আমরা এই অবস্থায় যদি এটা খেয়ে নিলাম, এবার যদি খিদে পায় তো ভালো, নাহলে আমরা সামনে গিয়ে একবার লাঞ্চই করবো, তার আগে কিছু খাবো না, এটা আমাদের প্ল্যানে আছে। এবার দেখি কী সিচুয়েশান হয়। সামনে যত এগোবো সবই আননোন জিনিস, কিছুই এখনও মানে পুরো যেমন প্ল্যান করে বাড়ি থেকে যেগুলো আসা, আর যখন আমরা যাচ্ছি তার সাথে কোনো প্ল্যানের সেরকম মিল হয় না, সাধারণত সব জায়গাতেই তাই হয়। তো আমরা তো ভেবেছিলাম এতক্ষণ খেয়ে নেবো, 9টার সময় আমরা ভেবেছি ব্রেকফাস্ট করবো, আর এখন বেজে গেছে 11:20। তো এগুলো পুরো মানে আগে থেকে প্ল্যান করে রাখলে এগুলো কিছু হয় না। আর আমরা সেরকম প্ল্যান করে এসেছিলাম, সেটা কিছু হয়নি। এখন আমরা খেজুর খাচ্ছি, আর সামনে যদি খিদে পায় তো খুব ভালো, নাহলে লাঞ্চে একবারে ডাইরেক্ট খাওয়া দাওয়া হবে। তো চলুন আবার সামনে যেতে আবার কথা বলছি। তো আমাদের জার্নির 5 নম্বর টোল প্লাজার কাছাকাছি আমরা চলে এসেছি। এখন আমরা পার করবো আমাদের 5 নম্বর টোল প্লাজা। তো আমরা এখানে সামনেই দাঁড়ালাম, রায়গঞ্জ ঢোকার আগে খানিকটা। তো এখানে হালকা করে দেখছি টিফিন করে নেবো, কারণ খিদে আমাদের প্রচুর পেয়ে গেছে। আর এখন যেহেতু টিফিন করবো, সেহেতু আমাদের লাঞ্চটা কিন্তু আমরা 2টো থেকে 2:30টার মধ্যে করবো। তো চলুন এখানে হালকা করে খাওয়া দাওয়া করে নিই। তো রায়গঞ্জ যাওয়ার পথে আমরা এই জায়গায় দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে খাবো করছি আর খাওয়া হচ্ছিল না। তো এখন এখান থেকে হালকা করে ব্রেকফাস্ট করছি দুপুর 12টার সময়। রায়গঞ্জে যাওয়ার পথে সরকার মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা ব্রেকফাস্ট করলাম আমরা 12টার সময়। তো যাই হোক, সকালে খাবো করে খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে এখানেই করে নিলাম। আর এটা হচ্ছে এই মানে যে হাইওয়ে আছে, হাইওয়ের পাশেই এই যে এটা হচ্ছে এখানকার সরকার মিষ্টান্ন ভাণ্ডার। আর এখানে আমরা 20 টাকা করে পার প্লেট পরোটা খেলাম, আর তার সাথে মিষ্টি দই খেয়েছি। আর এবার আমরা যেহেতু এখন যেটা বললাম আপনাদের, এখন যেহেতু খেয়ে নিলাম, আর ওই জন্য লাঞ্চটা একটু পরে করবো। আর এখন মেঘলা ওয়েদার, দেরি করা যাবে না। তো চলুন ঝটফট আবার মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে। আবার সামনে দেখুন মেঘটা কিরকম কালো হয়ে আছে। এগুলো বৃষ্টি এখনো যদি বা না হয় না, বৃষ্টি বেলা গড়ালে বৃষ্টি হবেই, গ্যারেন্টি। যখনই বেলা গড়ালে সন্ধ্যের আমেজ হবে তখনই কিন্তু বৃষ্টি হবেই। আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তুখর আছে। তো কি আর বলার, যাই হোক দেখা যাক কি হয়, সামনের দিকে তো যাই।
তো আমরা কিন্তু রায়গঞ্জ চলে এসেছি, আর এখান থেকে সামনে চলে যাচ্ছে ডালখোলা। তো এটা হচ্ছে রায়গঞ্জ মেন আর কি যে টার্নিং পয়েন্ট। এখান থেকে আপনি দেখে গেলে রায়গঞ্জ চলে যাবেন, আর আমি সোজা চলে যাবো হচ্ছে ডালখোলার দিকে। আর এখান থেকে এখনো ডিস্টেন্স হচ্ছে 168 কিলোমিটার, আর সময় লাগবে 3 ঘন্টা 36 মিনিট। আর ওয়েদার একই রকম রয়েছে, আর একইভাবে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সকাল থেকে 2 জায়গায় মাত্র ব্রেক নিয়েছিলাম, আর এক জায়গায় বাইক একটুখানি দাঁড় করেছিলাম, যাই হোক। তো সেরকম মানে বড় সড়ো ব্রেক এখনো নিইনি, তবে যেটা বললাম আর কি লাঞ্চের সময় নেব। আর ভালোই লাগছে, এতদূর যাচ্ছি তো মানে একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট তো আছেই। আর তার সাথে এরকম আজকে সুন্দর একটা ওয়েদার পেয়েছি, আর সেটা আরো কিন্তু আমাদের জার্নিটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে। আর চারিদিকে এরকম সুন্দর সুন্দর সিনিক বিউটি দেখতে পেয়ে যাচ্ছি। দেখুন এখানে যেরকম গ্রিনারি রয়েছে, তার সাথে রাস্তা রয়েছে, আর খুব সুন্দর লাগছে এরকম জার্নিটা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা শুরু থেকে যে NH12 ধরেছি সেটাই কিন্তু আপনাকে পুরো ডাইরেক্ট শিলিগুড়িতে নিয়ে চলে আসবে। আর এখান থেকে এই যে রাস্তাটা না, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা, আর কোনো রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই। রাইডার ভাইকে দেখতে পেলাম, সম্ভবত ইলেকট্রিক স্কুটি নিয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল টু ভুটান, আচ্ছা। ঠিক আছে, দেখেছি এর ভিডিও আমি। দাদা মেমারিতে বাড়ি নাকি? মেমারিতে বাড়ি বলছি, মেমারিতে বাড়ি তো? মেমারি বাড়ি, মেমারি বর্ধমান না? তোমাকে মেমারির কোনো একটা ভিডিও আমি দেখেছি। যে কোথায় যাওয়া হচ্ছে? ভুটান, আচ্ছা। আর লাদাখ করলে কিরকম ঘুরলে? আর পুরো সাইকেল নিয়ে যেতে পারো নি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি ওই দার্জিলিং। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে কালনায়। কালনায় যাওয়া হয়? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে আমার। চ্যানেল আছে ট্রাভেল উইথ মিল্টন। মিল্টন। রাস্তার দুপাশের আমবাগানের সবুজ দেখে থমকে গেলাম। মেঘলা আকাশের নিচে আম গাছের সারি, যেন এক স্বপ্নের ছবি। এই মুহূর্তটা মনে হচ্ছিল প্রকৃতি আমাদের জন্য উপহার দিচ্ছে। আর শেরপাকে নিয়ে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই সৌন্দর্য দেখে সত্যি মন মুগ্ধ হয়ে গেল। প্রায় প্রত্যেকটা বাড়িতে এখানে আম গাছ রয়েছে, আর এই জন্যই মালদা কিন্তু আম গাছের চাষের জন্য বিখ্যাত। তোমরা শুধু সামনের রাস্তার দিকে একবার তাকাও। এইরকম রাস্তা যদি সামনে থাকে তাহলে কিন্তু যতই দূরত্ব হোক না কেন, শরীরে কি ক্লান্তি আসে? অসাধারণ লাগছে। এরকম রাস্তা দিয়ে নিজের শেরপাকে নিয়ে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি। সত্যি এটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সামনে আমি বারবারই রাখি, আর এবারও রাখছি। আমার চ্যানেলটা নতুন, আর তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। আর আমি কিন্তু এরকম অনেক ট্রাভেল ব্লগ আনবো। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। আর আমার এই দার্জিলিং সিরিজটা পুরো দেখার জন্য তোমাদের কিন্তু বেল আইকনটা অন করে রাখতে হবে, কারণ আমি কিন্তু প্রত্যেকটা এপিসোড আস্তে আস্তে সামনে আনবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না। তো চলো সামনের দিকে আমরা এবার আস্তে আস্তে এগোই। আর অনেক গল্প হবে, অনেক জার্নির গল্প সামনে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। মুর্শিদাবাদ পেরিয়ে মালদা রায়গঞ্জের দিকে এগোলাম। রাস্তার দুপাশে ছোটো ছোটো গ্রাম, ধান ক্ষেত আর সাধারণ মানুষের জীবন সত্যি এক কল্পনার জগৎ। মেঘলা আকাশের জন্য রোদের সেরকম তেজ ছিল না, তাই এই রাস্তা দিয়ে শেরপাকে নিয়ে যাওয়ার জন্য বেশ আরাম লাগছিল। এই রাস্তায় চলতে চলতে মনে হলো জীবনের সৌন্দর্য এই সরলতার মধ্যেই লুকিয়ে আছে। তোমাদের আরেকটা টিপস দিই, তোমরা প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা তো দাঁড়িয়ে যাও। আমাদের যখনই ব্রেকের প্রয়োজন হচ্ছিলো আমরা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিলাম, আর আমরা সাথে করে কিছু ড্রাই ফ্রুট এনেছি। সেগুলো কিন্তু তোমরা ক্যারি করতে পারো, তোমাদের যখনই প্রয়োজন হবে তোমরা কিন্তু খেতে পারো। আর তার সঙ্গে তোমরা কিন্তু পানীয় জল রাখতে একদম ভুলো না, আর সাথে ওআরএস। এই জিনিসটা সত্যি তোমাদের প্রচুর হেল্প করবে একটা লং বাইক রাইডে। এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখা দরকার। আমাদের ওআরএস যেরকম তাড়াতাড়ি খেতেও সুবিধা, আর শরীর কিন্তু রিফ্রেশ হয়। আর সবচেয়ে বড় কথা, একদম কিন্তু তাড়াহুড়ো করবে না। রাস্তার সৌন্দর্য উপভোগ করো। এই জার্নি শুধু গন্তব্য নয়, পথের গল্প নিয়েও। আর কমেন্টে তোমরা কিভাবে লং বাইক রাইড করো অবশ্যই জানিও। রায়গঞ্জ পেরিয়ে বুতুলবাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছলাম। এখান থেকে 48 কিলোমিটার ভেতরের রাস্তা ধরে NH27 উঠলাম। এই রাস্তাটা ছিল একদম স্বপ্নের মতো, দুপাশে সবুজের ক্ষেত, গাছের সারি, আর একদম গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে যখন আমরা ভেতর দিয়ে আসছিলাম তখন মনে হচ্ছিল আমি আর প্রকৃতি যেন এক হয়ে গেছি।
তোমরা যখন এই রাস্তা দিয়ে আসবে তখন অনেক ছোটো ছোটো গ্রাম চোখে পড়বে, বেশ ভালো লাগবে। খুব সুন্দর একটা রাস্তা। এই 48 কিলোমিটার যে কোথা থেকে চলে গেল একদম বুঝতেই পারলাম না। NH-27 ধরে যখন আমরা বাগডোগরা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম তখন সামনে চা বাগান চোখে পড়লো। সবুজ চা পাতার সমুদ্র, মেঘলা আকাশ আর শেরপার গর্জন, এ যেন এক সিনেমার দৃশ্য। বাইক চালাতে চালাতে মনে হলো আমি পাহাড়ের কোলে এসে পড়েছি, আর এই দৃশ্যটা আমার জীবনভর মনে থাকবে। আর আমি ভাবলাম এই মুহূর্তটার জন্যই তো এই জার্নিটা করা। আর লুক এট দ্য ভিউ, কি লাগছে। এতক্ষণ পর সূর্যের দেখা মিললো, কিন্তু যেভাবে মিললো এইটা ভাবনা প্রকাশ করা যায়। সারাদিন পর সূর্যের দেখা মিললো, আর এখানে সানসেট হচ্ছে, আর তার রিফ্লেকশনটা দেখুন, মানে অসাধারণ লাগছে। সূর্য, ভাই গড, এরকম ভাবে সূর্য দেখা যাচ্ছে বুঝতে পারিনি, কি লাগছে। নদীর পাড়ে ভিউটা তো আমরা দেখালাম, কিরকম অসাধারণ অসাধারণ লাগছে। এবার কালকের ওয়েদারটা কি হয় দেখি। ও মাই গড, এখানে দেখুন। তো আজকে তো সারাদিনের সূর্যের দেখা মেলেনি আমার, যেহেতু মেঘলা ওয়েদার ছিল। তো দেখা মিললো এইভাবে মিললো। তারপরে দেখা যায় একবার লোকেশনটা দেখুন। চলুন একটু মেন রাস্তা থেকে একটু ভেতরে যাওয়া যাক। কিরকম লাগছে দেখুন একবার। এদিকে সানসেট হচ্ছে, এদিকে চা বাগান, আর মাঝখানে এরকম গাছ। এরকম একটা সিনিক বিউটি দেখবো, সেটা আজকে ওয়েদার অনুযায়ী তো আশাই করিনি। একদম পুরো ডট লাস্টের পয়েন্টে যখন আর কি সূর্য ডোবার টাইম, তখন ঠিক এরকম একটা সিনিক বিউটি, কি সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা চা বাগানে প্রবেশ করছি। সারাদিনের ক্লান্তি ভাব কেটে গেছে না এত সুন্দর পরিবেশ দেখে। তো সারাদিন বাইক রাইড করে আমরা যখন শিলিগুড়িতে এন্ট্রি করছি, মোটামুটি এখান থেকে আর এক ঘন্টা মতো দূরে আছি। আর যাওয়ার সময় সারাদিন সূর্যের দেখা নেই। যখনই এখানে আসলাম, জাস্ট লাস্ট পয়েন্টে গিয়ে যখন এরকমভাবে দেখা মিলবে, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এত সুন্দর একটা পরিবেশ লাস্ট সিচুয়েশনে গিয়ে পাবো, সেটা ছিল কল্পনার বাইরে। আর এগুলো কিন্তু এই জার্নির এগুলোই কিন্তু গিফট। আমরা কিন্তু যেটা শুরুতে ভেবে আছি সেটা হয় না। যেহেতু শুরুতে আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে, সেটা হয়নি। কিন্তু সারাদিনে ঠান্ডা ওয়েদার পেয়েছি, খুব সুন্দর পরিবেশ পেয়েছি। আর লাস্টে গিয়ে এরকম একটা ভগবানের গিফটই বলতে পারেন আপনি। এটা এত সুন্দর সিনিক বিউটি পেলাম, চা বাগানের মধ্যে এরকম একটা সানসেট হচ্ছে। তার একটা পরিবেশটা একটা আলাদাই একটা নেক্সট লেভেলের সৌন্দর্য। আর তার মধ্যে এখন চা বাগান রয়েছে। এই যে চা বাগান, এই যে আমরা হাতে করে ছুঁয়ে দেখছি। এতক্ষণ সারাদিনে বাইক রাইড করে খুব ভালো লাগছে।
তো শেষমেশ এখান থেকে আমরা আমাদের সানসেটটা দেখলাম, আর চা বাগানের ভিউ নিয়ে কয়েকটা ফুটেজ নিয়ে আমরা এখান থেকে আবার রওনা দিলাম। এবার আমাদের টার্গেট পয়েন্ট শিলিগুড়ি, সেখানে পৌঁছতে হবে। অলরেডি 5টা বেজে গেছে, আর আমাদের এখানে খানিকটা সময় গেল বলে আমাদের ওখানে যেতে হয়তো আমাদের 6টা বেজে যেতে পারে। বাকি ওয়েদার কিন্তু যেটা ভাবছিলাম যে খুব বাজে হবে, বৃষ্টি বৃষ্টি পাবো, আজকে রাস্তায় 2-1 ফোঁটা বৃষ্টি পেয়েছি, তার জন্য রেনকোট পর্যন্ত পরতে হয়নি আমাদের, আর বাদ বাকি একদম সুন্দর হয়ে যাক। তো চলুন এখন আমাদের হোটেলের দিকে পৌঁছানো যাক। আর এখন আমরা কিন্তু হোটেল আজকের জন্য বুক করিনি, ওখানে পৌঁছানোর পর আমরা আজকে খুঁজে নেবো কোন হোটেলে থাকা যায়, আর সেটা কিরকম কি পজিশন হয় সেটা আপনাদের দেখাবো। কারণ যদি আপনারা আসেন তাহলে আপনাদের সুবিধার্থে তাহলে ওই হোটেলটা আপনারা থাকতে পারবেন, তার রিভিউ দিয়ে দেবো হোটেলের। তো হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। ক্যামেরায় কি আসছে নাকি জানি না, কিন্তু আমার চোখ দিয়ে আমি যেটা দেখছি সেটা আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। এটা অবিশ্বাস করার মতো কিছু নয়, আমার কাছে সত্যি বিশ্বাস হচ্ছে না। এই কারণে, কারণ এইভাবে বাইক নিয়ে এসে যদি এরকম একটা ভিউ দেখা যায় তাহলে এর থেকে বড় উপলব্ধি কিছু হতে পারে? আর সামনে কিন্তু পুরো পাহাড়ের রেঞ্জটা রয়েছে, আর ওপরে তারার মতো আলো জ্বলছে ওপরে, জাস্ট চোখ জুড়িয়ে গেল দৃশ্যটা দেখে। এই নিচে বসে এইভাবে দার্জিলিং শহরটাকে দেখার যে কি যে আনন্দ, সেটা সিরিয়াসলি এই জিনিসটা বলে বোঝানো যায় না। ওই ওপরের রেঞ্জটা দেখুন, ওখানে তারার মতো আলো জ্বলছে, সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় আসছে কিনা, বাকি আমি যা দেখছি সেটা নিজেরই আমার বিশ্বাস হচ্ছে না। এখন সময় হয়েছে 5:30, আর আমরা প্রায় পৌঁছে গেছি, আর এখান থেকে 10 কিলোমিটার মতো বাকি আছে। সত্যি সন্ধ্যে 7:30টার সময় আমরা শিলিগুড়ি পৌঁছলাম। রাতের আলোয় পাহাড়ের ছোঁয়া দেখে মন ভরে গেল। 485 কিলোমিটারের জার্নি ছিল রোমাঞ্চ, প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মিল। মেঘলা আকাশ আমাদের সঙ্গ দিয়েছে, আর শেরপার ফ্ল্যাগ আমাকে মনে করে দিয়েছে এই যাত্রা আমার স্বপ্নের একটা অংশ। হোটেলে পৌঁছেই আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিলাম, আর রাতের ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করে নেবো, কারণ সারাদিনের ক্লান্তি কিন্তু দূর করতে হবে। আর কালকেই কিন্তু আমাদের সেই স্বপ্নের রাইড চালু হচ্ছে, প্রথম বাইকে করে পাহাড়ে ওঠা। আর আমরা যে এখন পাহাড়ের কোলেই রয়েছি, এটা কিন্তু ভাবলেই একটা রোমাঞ্চ হচ্ছে। এই মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় দামি সম্পদ। এই যাত্রা শুধু পাহাড়ে পৌঁছানো নয়, এটা আমার মনের শান্তির খোঁজ। আর কমেন্টে কিন্তু তোমরা জানিও তোমাদের জীবনের সবচেয়ে বড় স্পেশাল টিপ কোনটা ছিল। সময় হয়েছে 6:19, আর আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আজকে আমাদের থাকার জায়গা গোল্ডেন গার্ডেন রেসিডেন্সি। দেখি রুম পাই কিনা, জানি না রুম পাবো কিনা, আমি জাস্ট এটাকে আইডিয়া করে রেখেছিলাম, দেখা যাক কি হয়। তো এখানে রুম আমরা পেয়ে গেছি, এখানে 800 টাকায় রুম ফাইনাল হয়েছে। আর তোমাদের রুমের ভিডিওটা আমি দেখাচ্ছি। আর এখন আপাতত গাড়িটা ঢোকাই ভেতরে, গাড়ি ঢোকানোর জায়গাও আছে, সেটাও তোমাদের দেখাবো। আর গাড়িটা ঢুকিয়ে পরে কথা বলছি রুমের রিভিউটা দেওয়ার সময়। তো এই গোল্ডেন গার্ডেন রেসিডেন্সি, এখানে আজকে আমরা আছি, আর আপনাদের হোটেলের ভেতরের রিভিউটাও আপনাদের দেবো। আর এটা হচ্ছে এখানকার লোকেশন। মেন রাস্তার ওপর। আর এই হোটেলের ভেতরে কীরকম কী আছে সেটা আপনাদের আমি জানাচ্ছি এবার। তো শিলিগুড়িতে আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে কিন্তু আমরা গোল্ডেন গার্ডেন যে রেসিডেন্সি আছে সেখানে আমরা আজকে থাকবো। এখানে রুমের রিভিউটা আপনাদের একটু ছোটো করে দিয়ে দিই। আমরা সামনের যে ফ্রন্ট যে সাইডটা আছে সেটা তো আপনাদের আমি দেখাবো, যে আর কি রাস্তার লোকেশানটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি। আর আপনাদের এখন আমরা রুমে আছি, রুমের একটা রিভিউ আপনাদের ছোটো করে দিয়ে দিই। এটা হচ্ছে রুম। এখানে
এইভাবে রয়েছে। এখানে একটা খাট আছে, এখানে দুজন থাকা যাবে। টিভি আছে, বাকি চলে নাকি জানি না। আর এখানে আমরা সমস্ত জিনিস রেখেছি। এখানে একটা টেবিল আছে, আর এই হচ্ছে বাথরুম। এখানে একটা আয়না, এই বাথরুম, এখানে কন্ডিশন। বাকি আমরা একটা দিন এখানে থাকবো, আজকে রাতটুকু থাকার জন্য এই জায়গাটা নিয়েছি। আসলে আমরা আগে থেকে বুকিং করিনি, তো রুমটায় মানে সেরকম ভালো কিছু রিভিউ দেওয়ারও নেই। মোটামুটি থাকার জন্য একদিন আর কি আছি, তো ঠিক আছে, মানানসই। আমরা এখানে থেকে আজকের দিনটা, আবার কালকে এখান থেকে আমরা রওনা দেবো। তো কালকের জার্নিটা কিন্তু একদম দারুণ একটা জার্নি হবে। কালকে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, আমার স্বপ্নের রাইড, নর্থ বেঙ্গল বাইকে করে ঘোরা। তো সেই জিনিসটা দেখার জন্য কিন্তু পরের এপিসোডটা অবশ্যই দেখবেন। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর আবার কালকে কথা হবে ভার্চুয়ালি নতুন একটা গল্পের সাথে। পাহাড়ে প্রথম বাইক রাইড, মানে নর্থ বেঙ্গলে প্রথম বাইক রাইড। তো সেই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, টাটা। এই ছিল আমার দার্জিলিংয়ের অ্যাডভেঞ্চারের প্রথম দিনের গল্প। আমবাগান, চা বাগান, মেঘলা আকাশ আর শেরপার ফ্ল্যাগ, এই জার্নি আমার মনের ক্যানভাসে একটা ছবি এঁকে দিয়েছে। পরের এপিসোডে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় ছুটব। এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমরা ভ্রমণের গল্প শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। তো চলো, স্বপ্নের পথে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও অপেক্ষায় থেকো। ট্রাভেল উইথ মিল্টনের চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।